পুলিশ আজকে একটা হাইওয়েতে ওই রিক্সা ওঠার কারণে রিক্সাগুলো আটকাইতেছে, বলতেছে যে 600 জায়গায় 300 নেন, মানে 300 দেন, ফাঁকা জায়গায় ডাইকে নিয়ে বলতেছে 600 জায়গায় 300 দেন। আপনি কোন পুলিশের সংস্কার করবেন? এটা ছাইড়া দেন, আমরা এরকম কোনো অত্যাচার দেখতে চাই না। এটা কিসের ভিডিও একটু বলেন। এটাই তো 600 টাকায় 300 দেন। পুলিশের দুর্নীতি কিন্তু এখনো বন্ধ হয় নাই। ওই যে ভাই বললেন যে রিক্সাওয়ালার কাছ থেকে পুলিশ টাকা নিচ্ছে, এটা এরকম ঘটনা সব জায়গায় হচ্ছে। এই যে পরশুদিন একটা ভেরিফিকেশনের ব্যাপারে আমার এক নিকটাত্মীয় গেলেন মানে ডিএসবিতে, জেলা পুলিশের কার্যালয়ে, তার ভেরিফিকেশন করার জন্য 1000 টাকা। সংস্কার পরে করেন, আগে খুনিদের ধরেন। এই সরকারের কাছে আমার দাবি, একের পর এক বড় বড় মাফিয়া দেশ থেকে পলায় যাইতেছে, সে ব্যাপারে কোনো পদক্ষেপ, জোরালো পদক্ষেপ দেখতেছি না। ওই ওই সুসো তেলাপোকা সারপোকা এগুলা ধরে লাভ নাই। যারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক, এটাই আমি দাবি জানাচ্ছি মনির ভাই আপনার এই টকশোর মাধ্যমে। আর একটা কথা বলি, সংস্কার কি করবেন? আগে যদি আমার মনের সংস্কার আমি না করি, তাহলে কিসের সংস্কার আপনি করবেন? এই যে পুলিশের কথা বললেন, দেখেন পুলিশ আজকে একটা হাইওয়েতে ওই রিক্সা ওঠার কারণে রিক্সাগুলো আটকাইতেছে, বলতেছে যে 600 জায়গায় 300 নেন, মানে 300 দেন, ফাঁকা জায়গায় ডাইকে নিয়ে বলতেছে 600 জায়গায় 300 দেন। আপনি কোন পুলিশের সংস্কার করবেন? এই পুলিশের? ভাই আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতি হিসাবে, যে আসলে আমাদের এই সরকার আসবে যাবে, কিন্তু আমাদের মানসিক কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। এই যে আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, যদি অনুমতি দেন, দেখেন এই ভিডিওটা। ভিডিওটা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা সামনে রাখেন মোবাইলটা তাহলে। এক সেকেন্ড দেখেন। ক্যামেরাটা সামনে রাখতে হবে, আপনি ফেস বরাবর রাখেন তাহলে দেখা যাবে। এটা কিসের ভিডিও একটু বলেন। এটাই তো 600 টাকায় 300 দেন। মানে পুলিশ রিক্সা চালকের কাছে ঘুষ চাইতেছে 600 জায়গায় 300। জি জি জি, এলাম পুলিশের সংস্কার। এখন আমার আর একটা কথা মনির ভাই, যেটা তো বললাম, যে এই প্রবাসে যারা সাংবাদিক আছে, আমার এই টকশোর মাধ্যমে আমার এই দাবিটা, যারা অক্লান্ত পরিশ্রম করছে, কনক সারোয়ার ভাই, পিনাকি দাদা, ইলিয়াস ভাই সহ আরো অনেক সাংবাদিক, যারা বছরের পর বছর আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আমাদের সত্যটা আমাদের জাতির সামনে তুলে ধরছে, এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে কিনা, এটা একটু আলোচকরা বলবেন, যে এই ব্যাপারটা একটু তুলে ধরবেন। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। একজন উপদেষ্টা তো সরাসরি বলে যে পুলিশের গোয়েন্দা সংস্থাগুলো এবং পুলিশ কাজ করতেছে না। তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেসব পুলিশ এখনো কাজে যোগ দেয় নাই, এদেরকে নিয়োগ বাতিল করে নতুন করে কেন নিয়োগ দিতেছেন না? বর্তমানে তো অর্থনীতির অবস্থা ভালো, কারণ প্রবাসীরা শেখ হাসিনাকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে, এই সরকারকে সবল করেছে। আজকের রিপোর্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী $24 বিলিয়ন বর্তমানে রিজার্ভ আছে বাংলাদেশের। তাইলে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না কেন? নতুন নিয়োগ দিয়ে সেনাবাহিনী যে কাজ করতেছে, এই মেসিসি ক্ষমতা আরো আগে যদি দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ বিভিন্ন রূপে আবির্ভাব হতে সাহস পেত না। তাহলে আমাদের সবার এখানে সচেতন থাকা উচিত, এবং সংস্কার যদি করা হয় তাহলে সংস্কারের অতি দ্রুত পর্যায়ে করা দরকার, যাতে দেশে সবকিছু ফিরে আসে, মানুষের আস্থা ফিরে আসে। এখন আমাদের রাজনৈতিক দল তো বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, ওনারা তো বিভিন্ন রকম ফসল সাহেব মাঝে মাঝে অনেক কথা বলেন, কিন্তু এই কথা যেগুলো মানুষ গ্রহণ করে না। ওনাদের উচিত ছিল দেশ পুনর্গঠনে সবার সাথে সহযোগিতা করা। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ আপনাকে। আবুল কালাম আজাদ। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। এখানে যারা বিজ্ঞ আলোচক আছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। তো আমি যেহেতু আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ পুলিশ সম্পর্কে কথা বলতেছেন, আমি পুলিশের একজন সাবেক উপপরিদর্শক অবসরপ্রাপ্ত, তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই। ওই স্যারে বললেন
মেজর স্যার বললেন যে পুলিশ যারা পলাতক আছেন তাদের তালিকা কেন প্রকাশ করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের তালিকা প্রকাশ করতে হবে। কতজন পুলিশ কোন কোন পদের কোন র্যাঙ্কের কতজন পুলিশ অনুপস্থিত আছে তাদের তালিকা তৈরি করতে হবে। আর তাদের তালিকা আমার মনে হয় কেন করা হচ্ছে না, তাদের তালিকা করে তাদেরকে যদি আবার কর্মস্থলে ফেরত আনা হয় তাহলে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কিন্তু ফেঁসে যাবে, তাদের মানে গোমর ফাঁস হয়ে যাবে। এই আতঙ্ক থেকেই তাদেরকে মানে কাজে ফেরত আনা হচ্ছে না। আর একটা বিষয়, পুলিশ ইচ্ছে করলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তারা চুপচাপ অপেক্ষা করতেছে। তারা 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 বিষয়টা অবজার্ভ করতেছে যে কি করা যাবে। পুলিশের দুর্নীতি কিন্তু এখনো বন্ধ হয় নাই। ওই যে ভাই বললেন যে রিক্সাওয়ালার কাছ থেকে পুলিশ টাকা নিচ্ছে, এটা এরকম ঘটনা সব জায়গায় হচ্ছে। এই যে পরশুদিন একটা ভেরিফিকেশনের ব্যাপারে আমার এক নিকটাত্মীয় গেলেন মানে ডিএসবিতে, জেলা পুলিশের কার্যালয়ে, তার ভেরিফিকেশন করার জন্য 1000 টাকা পুলিশ নিছে। তো এখনো পুলিশ এগুলো করতেছে। আর যেসব গুম খুনের ব্যাপারে যেসব পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে তারা এখনো কর্মস্থলে বহাল আছে, তাদেরকে কেন গ্রেপ্তার হচ্ছে না? এমন না যে আদালত নির্দেশ দিয়েছেন যে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য, তা তো বলে নাই আদালত। আদালত বলছেন যে এফআইআর দাখিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরেও অনেক পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। তো এইসব দুর্নীতিবাজ পুলিশ। আর এই যে আজকে 43 দিন সরকার পতন হইলো, এই 43 দিনের ভিতরে অনেক সুবিধাবাদী পুলিশ অফিসার আছেন, তারা আবার কর্মে ফেরত আছেন। তাদের পূর্বের অনেক নিজেদের কৃতকর্মের কারণে তাদেরকে চাকরি গেছেন, কিন্তু তারা এখন বিএনপির বা অন্য দেখাইয়া তারা এখন কর্মে ফেরত আছেন। এবং এই যে ডিআইজি জিল্লুর রহমান সাহেব, উনি এসপি মানে পুলিশ সুপার অবস্থায় অবসরে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। উনি এই 43 দিনের মধ্যে এসে যোগদান করেই উনি ডিআইজি পদে উন্নীত হলেন। এখন তার এই যে কুকর্ম ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছে। তো এরকম ঘাপটি মারা পুলিশ সদস্যদেরকে এখনো চিহ্নিত করতে হবে। আর এই পুলিশের যারা বড় অফিসার আছেন তারাই কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম নিয়ন্ত্রণ করতেছেন না। তো সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, এটা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল। তার কারণ 90 জন জঙ্গি বের হয়ে গেছে জেলখানা থেকে, পলাতক সাজাপ্রাপ্ত বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি তারা পলাতক আছে, অস্ত্র লুট হয়েছে। এগুলো দরকার, এগুলো উদ্ধারের জন্য সেনাবাহিনী খুবই প্রয়োজন। আর সেনাবাহিনীর মাঠে না নামতেই সেনাবাহিনীর বিরুদ্ধে একটা সমালোচনা শুরু হয়ে গেছে। এটা একটা চক্রান্ত। সেনাবাহিনীকে যদি ভালো মতো কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং দেশে শান্তি বিরাজ করবে। তো মনির ভাই, আমি তো কোনো রাজনীতিবিদ না, তো আমি রাজনীতির ভাষায় কথাও বলতে পারি না। তো আমি যেহেতু সাবেক একজন পুলিশের উপপরিদর্শক অবসরপ্রাপ্ত, সেই হিসেবে আমি পুলিশ সম্পর্কে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই বাংলাদেশ মানে 9 সালের পরে যেসব পুলিশ ভর্তি হয়েছে, আমি নিজে অনেক কনস্টেবলদের ভেরিফিকেশন করছি, এরা সব আওয়ামী লীগের লোক না হলে তাদের চাকরি হয় নাই। এগুলো সব সংস্কার করতে হবে। আর পুলিশের দুর্নীতি বন্ধ হবে না। পুলিশকে যদি হাত পাও বেঁধে সমুদ্রের গভীরে ফেলে দেন, ওই সমুদ্রের নিচে থেকে ওরা উপরের দিকে তাকায় বলবে, উপর দিয়ে যে জাহাজ যাবে না, ওই জাহাজকে বলবে যে তোরা ইটের মাধ্যমে টাকা বাইন্ধে নিচে ফেলা, আমরা নিচে থেকে এটা ধরবো। তার কারণ এই পুলিশ কোনোদিনও এটা হবে না। আর একটা বিষয় মনে হয়, আপনার এই টকশোতে একদিন আলোচনায় আমি বলছিলাম, একটা গুমের মামলায় আমি সাক্ষী হয়েছি। এই হিসেবে আমাকে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন 2-1 আমাকে ফোন করে বলছেন যে আপনি এই মামলার কেন সাক্ষী হইলেন। আমাকে তারা এক প্রকার হুমকি দিচ্ছে। তো এই যেসব গুম হয়েছে, যেসব নিরীহ লোকজনকে ধরে নিয়ে গুমের নাটক খাতে হত্যা করা হয়েছে, তাদের ব্যাপারে যেসব মামলা হচ্ছে, এর মধ্যে অনেক পুলিশ অফিসার আছেন তারা সাক্ষী দিতে চায়, কিন্তু তাদেরকে যদি সহায়তা না করা হয়, তাদেরকে আশ্বাস না দেওয়া হয়, তাহলে তারা এই সাক্ষীটা দিবে না। একটা পাবলিক তো এই গুম খুনের ব্যাপারে মানে তথ্য প্রমাণ ওইভাবে দিতে পারবে না, কিন্তু একজন পুলিশ অফিসার যদি থাকেন তাহলে এই তথ্যটা দিতে পারবে। আর যাদের নামে মামলা হয়েছে তারা এখনো কর্মরত আছে, তাদেরকে কেন গ্রেপ্তার হচ্ছে না, এটা আমি আপনাদের মাধ্যমে এটা আমি জানতে চাই।